এই কে তুমি? আমি কে সেটা না হয় পরে বলছি, আগে নিজের কাপড় চোপড় ঠিক করেন। এভাবে উলঙ্গ হয়ে নাচানাচি করতে লজ্জা করে না আপনার? অসভ্য মেয়ে একটা। এই যে মিস্টার, ঠিক করে কথা বলো। এটা আমার বাড়ি আর এই বেডরুমটা একান্তই আমার ব্যক্তিগত। সেখানে কখনোই কেউ প্রবেশ করে না। তাই আমার রুমে কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ও আচ্ছা, তাই বুঝি। তাই বলে আপনি সবসময় এভাবে রুমের দরজা খুলে রেখে কাপড় চোপড় খুলে নাচানাচি করেন, তাই না? বাড়িটা বাইরে থেকে দেখে তো বেশ ভদ্রলোকের বাড়ি বলেই মনে হচ্ছিল, কিন্তু ভেতরে যে এমন অবস্থা সেটা আমি জানতাম না। নাউজুবিল্লাহ। নীলের এহেন কথাবার্তা শুনে নিহা রেগে গেল আর তার আম্মুকে ডাকতে শুরু করলো। তার আম্মু রান্নাঘরে রান্না করছিল। মেয়ের এমন চেঁচামেচি শুনে সেখানে দৌড়ে এলেন আর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে নেহা? এভাবে চেঁচামেচি করছিস কেন? তুই তো জানিস আমি রান্নাঘরে রান্না করছিলাম, সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এমন সময় তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? আমার মনে খুব আনন্দ লেগেছে তাই আমি চেঁচাচ্ছি। কেন, তোমার কোনো সমস্যা? তোর মনে আনন্দ লেগেছে তাই বলে তোকে এভাবে চেঁচামেচি করতে হবে? তুই তো জানিস আমি সকাল থেকে রান্নাঘরে আছি, আর আমাদের বাড়িতে কারোরই কাজের লোকের হাতে রান্না খেতে ইচ্ছে করে না, তাই সব কিছু আমাকে নিজের হাতে করতে হয়। তোমার এসব প্যাচাল শুনতে আমার একদমই ভালো লাগছে না। তুমি আগে আমাকে এইটা বলো, এই হনুমানটা এখানে কোথা থেকে এসে জুড়েছে? আর সরাসরি আমার রুমে কেন? তুমি তো জানো আমার রুমে আমি আমার মতো করে থাকি, আমি ড্রেস চেঞ্জ করছিলাম, এমন সময় এই হনুমানটা চলে এসেছে। নেহার মুখ থেকে এই কথা শুনে নেহার আম্মু নীলের দিকে ফিরে তাকালো আর তিনি নীলকে দেখে একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে বলতে থাকেন, আরে বাবা, এটা আমি কাকে দেখছি? নীল, তুমি কখন এলে? আর তুমি এখানে আসবে সেটা তো তোমার আঙ্কেল বা অন্য কেউ আমাকে বলেনি। আসলে আঙ্কেলের হয়তো আপনাকে বলতে মনে ছিল না। আমি তো আঙ্কেলের সঙ্গে কথা বলি, তারপরে এসেছি। আসলে আব্বু আমাকে এখানে পাঠিয়েছে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার আঙ্কেল এখনও ঘুমাচ্ছে আর আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তুমি এক কাজ করো, এই রুমের পাশেই একটা রুম আছে, ওটা ফাঁকাই আছে, তুমি চাইলে ওই রুমে থাকতে পারো। আর তুমি তো মনে হয় সারা রাত জার্নি করে এসেছো, ব্রেকফাস্ট করা হয়নি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসো, সবার সঙ্গে একসঙ্গে খাবে। আচ্ছা আন্টি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। অতঃপর নীল সেখান থেকে চলে গেল আর নেহার রাগে গজগজ করতে করতে তার আম্মুকে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, এই ছেলেটা কে? আর চেনা নেই জানা নেই তাকে তুমি আমাদের বাড়িতে থাকতে দিয়েছো? আর তারপর সবচেয়ে বড় কথা হলো, তুমি এই ছেলেটাকে আমার রুমের পাশের রুম কেন থাকতে বলেছো? এ হলো নীল, তোর বাবার বন্ধুর ছেলে। ওরা গ্রামে থাকে। তোর বাবার এখানে চাকরি হওয়ার পর আমরা এখানে চলে এসেছিলাম। তারপর গ্রামে খুব একটা যাওয়া হতো না, কিন্তু ওর বাবার সঙ্গে আমাদের প্রায় ফোনে কথাবার্তা হয়। যাই হোক, এখন তোকে সব কিছু বলতে পারবো না। আমি চুলায় রান্না বসিয়ে এসেছি। এই বলতে বলতে নেহার আম্মু নেহার রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। এদিকে নেহা ড্রেস চেঞ্জ করে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তারপর সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। নীল যখন ব্রেকফাস্ট টেবিলে আসে তখনই নীলকে দেখে নেহার ছোট বোন রিমি বলতে থাকে, আরে নীল ভাইয়া, তুমি কখন আসলে? আব্বুর কাছে তো শুনেছিলাম তুমি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এটা তো আব্বু আমাকে বলেনি। না মানে আসলে তোমাকে দেখতে খুব মন চাইছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম। বলো, ভালো করিনি? একদম ভালো করেছো। তুমি যখন এসেছো ভালোই হয়েছে। আগামী সপ্তাহ থেকে আমার স্কুল বন্ধ, অনেক দিনের ছুটি আছে আমার। আমিও ভাবছিলাম তোমাকে ফোন করে আমাদের এখানে আসতে বলবো। যাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে। আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। তুমি ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে বিকাল এসে তোমার সাথে কথা বলবো। এই কথা বলতে বলতে রিমি নাস্তা শেষ করে নাস্তার টেবিল থেকে উঠে চলে গেল। এদিকে নীল নাস্তা শেষ করে নেহার আম্মুকে বলে, আন্টি, আঙ্কেল তো এখনো ব্রেকফাস্ট টেবিলে আসলো না। আমার তো আঙ্কেলের সঙ্গে জরুরি কথা বলার ছিল। আসলে আজ তোমার আঙ্কেলের শরীরটা ভালো নেই, তাই হয়তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। তাছাড়া প্রেশারটাও ইদানিং বেড়ে চলেছে, তাই আমি আর তোমার আঙ্কেলকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করিনি। যাই হোক,
তুমি কোনো টেনশন করো না। তোমার আঙ্কেল হয়তো এক্ষুনি